স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আরিয়াস এবং আমি সঞ্চারী মজিদতমা। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়েদাবাদে নির্ধারিত বাসের জন্য অপেক্ষায় রয়েছেন অনেকেই। এরই মধ্যে বগুড়া, রংপুর, সিরাজগঞ্জগামী বাসের টিকিট শেষ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন কাউন্টারের কর্মীরা। এতে বিপাকে পড়েছেন এসব রুটের অনেক যাত্রী। টিকিট পেলেও অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে অনেকে বাস, রিকশা, সিএনজি থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে হেঁটেই যাচ্ছেন টার্মিনালের দিকে। টার্মিনালগুলোর সামনে রয়েছে বাসের লম্বা সারি। কাউন্টারে টিকিট পাচ্ছিলাম না, ময়মনসিংহ যাব, 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, আরো খুব ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা আসলে এখানে যে ঠিক করে দাঁড়িয়ে টিকিট কাটবো, লাইনে দাঁড়িয়ে এই ব্যবস্থাও নাই। ভোরে এসেও সে দুপুর হয়ে যাচ্ছে, পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে। গতকালকে প্রায় 3.5 ঘন্টা ওয়েট করছি, তারপরে ফেরত যেতে হয়েছে, রাতে গাড়ি ছিল না। সকাল 5টা বাজে আসছি, 8টা বাজে টিকিট পাইছি, এখনো বাসের কোনো দেখাই নাই। কেউ একজন দাঁড়ায় আছে 2 ঘন্টা লাইনে, ওই সাইডে আমাকে নিজে অফার করতেছে টিকিট 600 টাকা, 300 টাকা টিকিট 600 টাকা অফার করতেছে। এইভাবে টিকিট ব্ল্যাকিং হচ্ছে সব জায়গায় প্রায়। অনলাইনে আগাম টিকিট মেলেনি, তাই স্বজনদের সাথে ঈদ করতে স্ট্যান্ডিং টিকিটেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। কানায় কানায় পূর্ণ বগিতে লম্বা সময় দাঁড়িয়ে যাত্রায় বাধা হতে পারছে না তাদের কাছে। তবে চাপ থাকলেও সকালে কমলাপুর থেকে সময় মতো ছেড়েছে ট্রেন। এ যেন এক প্রতিযোগিতা, কার আগে কে উঠবে ট্রেনে। দরজা দিয়ে উঠতে না পেরে অনেকেই বগিতে ঢুকছেন জানালা দিয়ে। আর এ চিত্রের দেখা মিলেছে কমলাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনটি ঢুকলে। শুধু একতা নয়, প্রায় সব ট্রেনেই একই অবস্থা। অনলাইনে টিকিট না পেয়ে দূরের যাত্রায় ভরসা এখন স্ট্যান্ডিং টিকিট, আর তাতেই কানায় কানায় পূর্ণ প্রতিটি বগি। জামু যেভাবে জামু ভাই, কষ্ট হলে পরেও যাইতে হবে। আর যাবো আমরা পঞ্চগড়, এখন ঈদে বাবা মার সাথে ঈদ করবে, একটা আনন্দ। এখন এই কষ্ট আমাদের কষ্ট মনে হয় না। আর এই স্ট্যান্ডিং টিকিটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সিটের যাত্রীদের। তবে স্বজনদের সঙ্গে ঈদ করার উচ্ছ্বাসে বাধা হতে পারছে না কিছুই। আমার কাছে 3টা ব্যাগ থাকায় আমার মনে হয় না যে আসলে আমি এখানে উঠতে পারবো, কিন্তু ফাইনালি উঠতে পেরেছি, আমার বেশ ভালো লাগছে। স্বাচ্ছন্দ্যে টিকিট পেয়েছি, স্বাচ্ছন্দ্যে যাচ্ছি, সবার সাথে প্রিয়জনের সাথে ঈদ করবো, ভালো লাগছে। জনসংখ্যা বেশি, যাত্রীরা অনেক দাঁড়ায় যাইতেছে, ভোগান্তি আছে আর কি। এদিকে সব ট্রেনই ঠিক সময়ে ছেড়েছে জানিয়ে রেলওয়ে বলছে যাত্রীর চাপ সামাল দিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেনগুলো গিয়েছে সবগুলো যথাসময়ে ছেড়ে গিয়েছে, এবং এতে করে যাত্রী সাধারণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন, এবং অনেক যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঈদ যাত্রার 3য় দিনে 2 জোড়া বিশেষ ট্রেন সহ মোট 72 জোড়া ট্রেন ঢাকা ছাড়ছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ যাত্রা নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, টার্মিনালের বর্তমান পরিস্থিতি জানাবেন। বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ কি আছে? বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসলে এখন পর্যন্ত আমরা পাইনি, কেননা অগ্রিম টিকিটগুলি কিন্তু সব বিক্রি হয়ে গেছে। এখন যারা আসছেন, যারা আগে টিকিট কাটেননি, তারা কিন্তু টিকিট পাচ্ছেন। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আমরা বেশ কিছুক্ষণ ধরে আসলে এই সায়েদাবাদ বাস টার্মিনালে অবস্থান নিয়েছি, এবং আমরা দেখছি যে যারা আসলে বাড়িতে ফিরতে চান, যাদের বাড়িতে ফেরার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু সেভাবে ফিরতে পারছেন না, কেননা দেখা যাচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত যে টিকিট, সেই টিকিটটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং আমরা এখন পর্যন্ত বাস কাউন্টারের যারা রয়েছেন সংশ্লিষ্টরা, টিকিট বিক্রির সংশ্লিষ্টরা, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে বলছিলেন যে অগ্রিম টিকিটই তারা সব বিক্রি করেছেন। এই মুহূর্তে আসলে দেবার মতো তেমন কোনো টিকিট নেই। তবে 2-1টি পরিবহন, ছোট যে পরিবহন সংস্থা কোম্পানিগুলো রয়েছে, তাদের কাছে কিছু টিকিট রয়েছে, সেগুলো মানুষজন কিনছেন বা পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই, আমরা দেখছি যে মহাসড়কে কিছু কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে, এবং ঢাকার যে প্রবেশ মুখগুলো রয়েছে, শনির একটা পোস্তগোলা, সেই জায়গাগুলোতে কিন্তু যানজটের খবর আমরা পেয়েছি। এবং এর ফলে আমাদেরকে এখানে যারা বিক্রেতা রয়েছেন বা কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বলছেন যে প্রায় প্রতিটি গাড়ি 2 ঘন্টার মতো, 1 থেকে 2 ঘন্টার মতো দেরিতে কিন্তু ছেড়ে যাচ্ছে। অর্থাৎ ট্রেনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আসলে শিডিউল বিপর্যয় নেই, তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়ক পথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটি গাড়ি দীর্ঘ সময় পর ছেড়ে যাচ্ছে, এবং যারা আসলে বাড়ি যাবেন তারা বসে থেকে এক ধরনের বিরক্তি প্রকাশ করছেন, এবং
আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা আসলে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন যে কেন ট্রাফিক ব্যবস্থা থেকে এই জিনিসগুলোকে ঠিকমতো ম্যানেজমেন্ট করা হয়নি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে। তবে সাধারণ মানুষ বলছেন যে যারা আসলে আগে টিকিট কাটেননি তারা যে টিকিট পাচ্ছেন না সেই বিষয়টি নিয়ে তারা আফসোস করছেন, এবং যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কাউন্টারে এসে অপেক্ষা করছেন এখন বাড়ি ফেরার জন্য। আমরা কাউন্টারের সংশ্লিষ্টদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে পূর্ণাঙ্গ যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা তারা সম্পূর্ণ করেছেন, কিন্তু রাস্তার যানজটের কারণে গাড়ি আসতে দেরি হচ্ছে, এবং এই যানজটের দেরি যেটা দেখছি আমরা, যেহেতু আরও আগামী 2 দিনও কিন্তু মানুষ বাড়ি ফিরবে, সেক্ষেত্রে এরকম যানজটের পরিস্থিতি যদি বহাল থাকে সেক্ষেত্রে এই যে শিডিউল বিপর্যয় বা শিডিউলের যে ডিলের ব্যাপারটা যেটা এখন 1-2 ঘন্টার মতো রয়েছে সেটা কিন্তু আরও অনেকটা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা শুধু যে দক্ষিণবঙ্গ, বরিশাল, চট্টগ্রাম সেই জায়গাগুলোতেই এমন অবস্থা তা কিন্তু নয়, এছাড়াও অন্যান্য উত্তরবঙ্গের দিকেও এরকম অবস্থা বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি যে রাজধানী ছাড়ার জন্য মানুষের চাপ কিন্তু এখন অনেকটাই বেড়েছে। সকালে আমরা বাসে যে চাপটা দেখেছিলাম জুমার নামাজের পর, সেই চাপটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে, এবং সকালে ট্রেনে আসলে যতটুকু চাপ ছিল সেই চাপটাও কিন্তু বিকেলবেলা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে বলা যায় যে সাধারণ মানুষ বা যারা ঘরমুখো মানুষ তাদের যে বাড়ি ফেরার চাপ সেটা কিন্তু অনেকটাই বেড়েছে, এবং আগামীকালকেও এই চাপটা অনেকটা বাড়বে বলে কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। বনি, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু কল্যাণপুর বাস টার্মিনালের খবর জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, কল্যাণপুর বাস টার্মিনালে যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? কোনো ভোগান্তি আছে কিনা? কল্যাণপুর বাস টার্মিনালে যাত্রী চাপ আছে। আর ভোগান্তির কথা যদি বলি, যে 10টার বাস সেটা কিন্তু এখনও কাউন্টারগুলো, কয়েকটি কাউন্টার, সবগুলো যে কাউন্টার সেটা না, 10টার বাস 2টার উপরে বাজে এখনও সেই যাত্রী নিতে পারেনি। কারণ হিসেবে তারা বলছেন যে এখানে নবীনগর থেকে কালিয়াকৈরে প্রায় 20 কিলোমিটার মতো যানজট আছে, এবং যানজটে তাদের স্ব কাউন্টারের বাসগুলো আটকে পড়ে আছে, এজন্য তাদের যাত্রীকে উঠাতে পারছেন না। আরেকটি বিষয়, যারা 3টা বা 4টার সময় টিকিট কেটেছে তাদেরকে কিন্তু প্রত্যেকটা কাউন্টার থেকে, আমি যদি নাম উল্লেখ করি, ন্যাশনাল কাউন্টার, আহাদ এবং গ্রামীণ ট্রাভেলস থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্টার থেকে তাদের যাত্রীদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের 4টার টিকিট থাকলে তারা যেন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে আসে, অর্থাৎ 2 ঘন্টা পরে তারা হয়তোবা ছাড়বে, মানে 4টারটা 6টা ছাড়বে। এর কারণ হিসেবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের কিছু করার নাই। কারণ আপনি জানেন কল্যাণপুর, গাবতলী বা টেকনিক্যালের যে কাউন্টারগুলো আছে বেশিরভাগই উত্তরবঙ্গের নওগাঁ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, এই কাউন্টারগুলোর টিকিট আগে থেকেই বিক্রি করা হয়, এবং আমরা বিভিন্ন কাউন্টারে খোঁজ নিয়ে যেমনটি জেনেছি যে 16 তারিখ পর্যন্ত তাদের কোনো টিকিট আর অবিকৃত নেই। অর্থাৎ এই বিকৃত টিকিটগুলো এখানে যাত্রীরা আসছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু আসলে নির্দিষ্ট সময়ে যেতে পারছে না। কল্যাণপুরে একটু আগে একটা পরিবারের সাথে আমার কথা হলো, যারা বাচ্চা এবং বয়স্ক মানুষ সহ 6 জন ছিলেন, তারা কিন্তু একদম বিরক্তি প্রকাশ করলেন। তারা বলছেন যে এখানে 10টায় বাস ছিল, 9:30টায় কল্যাণপুরে এসেছে, এবং তারা কিন্তু এখন পর্যন্ত দুপুর 2টা বাজে তারা এখনো তাদের সেই বাসে উঠতে পারেনি, এবং কোনো কাউন্টারে, আহাদ নামে একটি কাউন্টার আছে, সেই কাউন্টারের কাউকেই পাওয়া যায়নি, তারা কাউন্টার ছেড়ে চলে গেছেন। অর্থাৎ সদুত্তর দিতে যেহেতু পারছে না, এবং মানুষ ঈদে বাড়ি যাবে, ঘরমুখো মানুষের যে চাপ এবং ঈদ আনন্দ করতে তারা যাবে, সেইটা তারা নির্দিষ্ট সময়ে যেতে পারছে না জন্য এক ধরনের ক্ষোভ প্রকাশ করছেন। এই ক্ষোভটাকে আসলে অনেক কাউন্টার নিতে পারছেন না, এবং কাউন্টার ছেড়ে তারা চলে যাচ্ছে। আমরা একটু আগে টেকনিক্যালে গিয়েছিলাম, টেকনিক্যালে বেশ কিছু কাউন্টারেও কিন্তু একই অবস্থা। ন্যাশনাল ট্রাভেলস থেকে শুরু করে এখানে যারা গ্রামীণ বা হানিফ কাউন্টার আছে তারাও কিন্তু যাত্রীদেরকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে আসতে বলছে। এর কারণ হিসেবে যেমনটি বলছিলাম যে নবীনগর থেকে প্রায় 20 কিলোমিটার এলাকা যানজটের জন্য। এর আগে আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানেও কিন্তু যারা আগে থেকে টিকিট কেটেছিল তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে যেতে পারলেও যারা টিকিট কাটেনি তারা কিন্তু টিকিটের জন্য বিভিন্ন কাউন্টারে ঘুরতে দেখেছি আমরা। সায়দাবাদ এবং কল্যাণপুর বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রাইভেট কারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গাড়িটি কালিহাতীর বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঈদে ঘরমুখ মানুষের ঢলে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। বিভিন্ন পয়েন্টে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট। আবার কোথাও কমে গেছে গাড়ির গতি। আবার বাস না পেয়ে ট্রাক পিকআপে বাড়ি ফিরছেন অনেকে। ঈদ করতে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। ঘরমুখী মানুষের ঢলে সড়কে বেড়েছে গাড়ির চাপ। দক্ষিণাঞ্চলমুখী সড়কে তেমন ভোগান্তি না থাকলেও পদ্মা সেতু এলাকায় গিয়ে কমে যাচ্ছে গাড়ির গতি। সেতুর টোল প্লাজায় দেখা গেছে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি। অপেক্ষা করতে হচ্ছে টোল দেয়ায়। হানি ফ্লাইওভার থেকে যানজটের জন্যই আসলে পার হইতে অনেকটা সময় লেগে গেছে। জ্যাম ছিল বাবুবাজার ব্রিজটার ওইখানটায়, আর এইখানে আসার পর আর কি সেতুর থেকে 7 কিলোমিটার আগ থেকে জ্যাম ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। বাসগুলো সড়কের উপর থেকে যাত্রী তোলায় তৈরি হচ্ছে জটলা। গাড়ির চাপ বেশি দেখা গেছে চন্দ্রা ত্রিমোড় এলাকাতেও। বাস না পেয়ে আবার অনেকে ট্রাক পিকআপে ছুটছেন বাড়ির পথে। রাস্তাঘাটের খারাপ অবস্থা, এমনিতেও গাড়িগুলো খুব কম পাইতেছি। গাড়ি পাচ্ছি না, গাড়িতে অনেক জ্যাম, রাস্তায়ও প্রচুর জ্যাম। যানজট মোকাবিলায় মহাসড়কে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যাত্রীরা যেন রাস্তায় আটকে না থাকে এবং যে কোনোভাবে দ্রুত রাস্তা ফাঁকা করতে এবং কোথাও যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, সেই জন্য আমাদের রেকার হতে শুরু করে আমাদের নিজস্ব যে টিম সবাই কিন্তু কাজ করছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে থেমে থেমে যানজট দেখা গেছে। রাস্তায় অনেক জ্যাম, এজন্য গাড়ি পিছনে রেখে হাঁটতে থাকতে সমস্যা। চাপ বাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে গাড়ির গতি। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। পদ্মা সেতুর কারণে পাটুরিয়া দৌলদিয়া রুটে কমেছে গাড়ি, তাই এই পথে ঈদের আগেও নির্বিঘ্নে চলাচল করছেন যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদযাত্রায় সড়ক পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাজীপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের রাস্তার পরিস্থিতি জানাবেন, বিশেষ করে যে সমস্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা মোড়ে, সেখানকার কি পরিস্থিতি? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তার ফ্লাইওভারের উপরে এবং আমি যে চিত্রটি দেখেছি সকালে, এখানে কিন্তু গাড়ির চাপ অত্যন্ত বেশি ছিল এবং মানুষের উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়ি আছে সকালের তুলনায় এখন কিন্তু গাড়ির চাপ অনেকটাই কমে গেছে। তবে একটি কথা আপনাকে বলে রাখি যে এই মানুষের চাপ কিন্তু অব্যাহত রয়েছে। বিশেষ করে যে তৈরি পোশাক কারখানার শ্রমিক, তাদের অনেকগুলো কারখানায় কিন্তু আজকে ছুটি হয়েছে এবং যাদের কারখানা ছুটি হয়েছে তারা পত্র নিয়ে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে তারা কিন্তু ছুটছেন বাড়ির উদ্দেশ্যে এবং তাদের যে জটলা সেটি কিন্তু চান্দনা চৌরাস্তার বিভিন্ন স্থানে রয়েছে এবং যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারে কিন্তু তাদের ভিড় রয়েছে অপেক্ষমান গাড়ির জন্য। এবং যাত্রীদের সঙ্গে আমি কথা বলে যেটি জেনেছি যে তাদের যে সংখ্যা, যেভাবে তারা বাড়ি ছুটছেন সেই তুলনায় তাদের জন্য যে গাড়ি, সেই গাড়ি অত্যন্ত কম এবং যেই গাড়িগুলো বিশেষ করে ঢাকা থেকে আসছে সেই গাড়িগুলোর বেশিরভাগই কিন্তু যাত্রী ভর্তি থাকছে। ফলে এখান দিয়ে চান্দনা চৌরাস্তা থেকে যে যাত্রীরা উঠবেন সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই নেই। ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক, পিকআপ বা খোলা গাড়িতে করে যেভাবে পারছেন শেষ মুহূর্তে তারা কিন্তু বাড়ি ছুটছেন এবং অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং চন্দ্রা ত্রিমোড় এলাকার কথা যদি এখন বলি, যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
কবিরপুর থেকে কালিয়াকুর বাইপাস পর্যন্ত যে অংশটি রয়েছে সেখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে এবং সেখানেও যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারগুলোতে অপেক্ষমান শত শত যাত্রীরা রয়েছেন গাড়ির জন্য এবং সেখানে অনেক গাড়ির যেগুলো রিজার্ভ করা গাড়ি ছিল, যারা পোশাক শ্রমিক রিজার্ভ করেছিলেন সেই গাড়িগুলো কিন্তু সেখানে লম্বা লাইন করে পার্কিং করে রাখা হয়েছে। সেই গাড়ির সঙ্গে সঙ্গে যে গাড়িগুলো ঢাকা থেকে আসছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে 22টি রুটের গাড়ি এই চন্দ্রা তিমুর দিয়ে চলাচল করে, সেই গাড়িগুলো আসা মাত্রই কিন্তু লোকজন সেই গাড়িতে চড়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও উপচে পড়া ভিড় রয়েছে গাড়িগুলোতে। ফলে এক ধরনের গাড়ির সংকট কিন্তু দুইটি স্থানে আমরা দেখেছি এবং যাত্রীরা বলছেন যে এই যে গাড়ি সংকট সেটিকে কাজে লাগিয়ে পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বেশি ভাড়া হাঁকাচ্ছেন, বেশি দামে তাদের কাছে ভাড়া নিতে চাচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে শেষ মুহূর্তে যে পোশাক শ্রমিক রয়েছেন তাদের যে আগমন বা তাদের যে ঢল নামবে সেই পরিস্থিতিকে বিবেচনায় রেখে তারা কিন্তু ট্রাফিক প্ল্যান সাজিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবে কোনো জায়গায় যেন গাড়ি থেমে না থাকে সেই পরিস্থিতির জন্য তারা যা যা করে তারা সেই পরিকল্পনা নিয়ে তারা কিন্তু মাঠে রয়েছেন। এবং চান্দনা চৌরাস্তা এলাকায় 4 শতাধিক মহানগর পুলিশের সদস্য কাজ করছেন। একইভাবে চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন এবং বিকাল 4টার দিকে এখানে পুলিশের যে মহাপরিদর্শক তিনি আসার কথা রয়েছেন এবং তিনি এই দুটো পয়েন্টই কিন্তু সরেজমিনে দেখবেন এবং ট্রাফিক ব্যাপারে যে শৃঙ্খলার ব্যাপারে যে দিক নির্দেশনা সেটি দিবেন বলে এখান থেকে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন যে পরিস্থিতি আমি দেখছি যে চান্দনা চৌরাস্তায়, চান্দনা এলাকায় এবং ভোগড়া বাইপাস এলাকায় যেটি দুটোই কিন্তু যানজট প্রবণ এলাকা এবং এই দুটো পয়েন্টে এখন গাড়ির জটলা রয়েছে, কিছুটা ধীরগতি রয়েছে, কিন্তু অন্য প্রান্তে কিন্তু গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। মোটা তাকে বলা চলে যে টঙ্গী থেকে শুরু করে আবদুল্লাপুর বা অন্য যে প্রান্তে সকালে কিছুটা যানজট ছিল সেই পয়েন্টগুলোতে কিন্তু এখন স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। আবুল হাসান, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু কুমিল্লা রাস্তার পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রাস্তায় যানজট কেমন, আর শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কুমিল্লাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 110 কিলোমিটার, সেই 110 কিলোমিটারে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি জায়গার মধ্যে জটলা ছিল। তবে বেলা 11টার দিকে চান্দিনার বেলাশ্বরে একটি গার্মেন্টসের শ্রমিকরা আসলে আন্দোলন করে, তারা মহাসড়কের উপরে এসে মহাসড়ক অবরোধ করে এবং সেই সময় কিন্তু সকাল 11টা থেকে এখন দুপুর 2টা পর্যন্ত সেই অবরোধের যে দুই পাশ, সেই দুই পাশ পর্যন্ত কিন্তু 10 কিলোমিটার যানজট হয়, সেটি নিরসন করার জন্য কিন্তু এখন পুলিশ চেষ্টা করছে। আমি এখন যে জায়গাটি আছি সেটি হচ্ছে সেই চান্দিনা এলাকা, চান্দিনা বাজার এলাকাতে এখন যেই অংশটি দেখানো হচ্ছে সেখান থেকে কিন্তু ঢাকা চট্টগ্রামমুখী যে বাসগুলো সেটি কিন্তু আসতে পারছে না, অর্থাৎ মহাসড়ক কিন্তু এদিকে ফাঁকা হয়ে আছে, অর্থাৎ ওই পাশে যানজট থাকায় এই পাশে কিন্তু যাত্রীরা আসতে পারছে না, যে কারণে কিন্তু রাস্তার দুই পাশে অসংখ্য যাত্রী কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু বাস পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু হাইওয়ে পুলিশ বলছে তারা যে এলাকায় অবরোধ করা হয়েছিল সেই জায়গাটিকে আসলে অবরোধকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আর এইদিকে যদি একটু আমি ঢাকামুখী সড়কের চিত্র দেখাই তাহলে দেখতে পাবেন যে এখন কিন্তু ঢাকামুখী যে সড়কটি সেখানে প্রচন্ড গাড়ির চাপ রয়েছে, এখান থেকে খুবই ধীর গতিতে যানবাহন আসলে ঢাকামুখে যাচ্ছে, কারণ অবরোধের কারণে যে 10 কিলোমিটার যানজট তৈরি হয়েছিল সেটি ছাড়িয়ে এখন যানবাহনগুলো একসাথে ছুটছে এবং মাঝপথে যে বাজার এলাকা এবং জনবহুল এলাকাগুলো পড়ছে সেগুলো পার করে তারা আসতে কিন্তু প্রচন্ড ধীর গতিতে আসছে। অর্থাৎ আজকে এই শুক্রবার হলো যারা চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাবেন এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী হবেন সেই সব জেলার মানুষজন কিন্তু মূলত জুমার পরেই আসলে রাস্তায় নেমেছেন তারা বাড়ি ফেরার জন্য। কিন্তু আর জুমার আগেই এই অবরোধের ঘটনা ঘটেছিল, যে কারণে কিন্তু 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এবং এখন দুপুর 2:15 বাজে এখনো পর্যন্ত কিন্তু মহাসড়কের অবস্থা স্বাভাবিক হয়নি। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই চান্দিনা এলাকায় এবং দাউদকান্দি টোল প্লাজা এলাকায় যেখানে যানবাহনের ধীর গতি রয়েছে সেই জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছে, সেখানে তারা ডিউটি পালন করছেন,
যাতে কোনো ধরনের দীর্ঘ যানজট তৈরি না হয়। আর সেই ক্ষেত্রে আজকে সন্ধ্যার পরও কিন্তু মহাসড়কে এক ধরনের যাত্রীদের চাপ থাকবে এবং যানবাহনের চাপ থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে আজ সকাল থেকে কিন্তু মহাসড়কে প্রচুর পরিমাণে ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু দ্বিগুণ পরিমাণে আমরা দেখেছি যে ঢাকামুখী যাচ্ছে, যে কারণে কিন্তু এই ভারী পণ্যবাহী ট্রাকের কারণেও মহাসড়কে এক ধরনের ধীরগতি তৈরি হচ্ছে এবং বলা যায় যে এই অবরোধ আর ধীরগতির পরিবহনের কারণে মহাসড়কে এখন যে পরিস্থিতি সেটি খুবই নাজুক পরিস্থিতি। এখন কোনো বাজার এলাকাতে যদি কোনো কারণে অচল অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি সারিয়ে তোলা খুবই কঠিন হবে। আর আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে। তারা জানিয়েছেন যে তারা মহাসড়ক পরিদর্শন করবেন এবং কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলো নিরসনের জন্য তারা আসলে সে ধরনের নির্দেশনা দিবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। গাজীপুর এবং কুমিল্লা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, এবার সড়কে দুর্ঘটনা রোধে মনোযোগী মন্ত্রণালয়, তবে মহাসড়কে পশুর হাট গাড়ির চাপ সৃষ্টি করে। জনগণের দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলটির দুর্নীতিবাজ নেতারা এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অথচ ক্ষমতায় থাকাকালে লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারেক রহমান প্রসঙ্গে বলেন, বিএনপি তাকে ভালো মানুষ সাজাতে চায়, তবে তার শাস্তি হয়েছে, এবার দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মেলায় ভিড় করছেন অনেকেই। সাশ্রয়ী দামে এবং গুণগত মান ভালো হয় নারী উদ্যোক্তাদের নানান পণ্য নজর কাটছে ক্রেতাদের। এদিকে অতিথি আপ্যায়নের জন্য পছন্দের মিষ্টি কিনতেও দেখা গেছে অনেককেই। এ সময় বিকাশের ক্যাশব্যাক অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখতে যান অনেকেই। এছাড়া ওই এলাকায় অনেক স্কুল, কলেজ এবং দোকানপাট থাকায় মানুষের ভিড় লেগেই থাকে। এসব মানুষের কথা চিন্তা করেই প্রতি মাসের প্রথম 15 দিন মেলার আয়োজন করে মহিলা সমিতি। এতে অংশ নেন নারী উদ্যোক্তারা। সাধ্যের মধ্যে দাম এবং নানান অফারে পছন্দের পণ্য পেয়ে খুশি। এখানে আমরা ঘুরতে এসেছি, এমনি খেতে এসেছিলাম, খাওয়া থেকে এসে দেখলাম বিভিন্ন ধরনের জুয়েলারি দেখতে পাচ্ছি, জামা কাপড় দেখতে পাচ্ছি, চাদর আছে, আচার আছে, দেখতে খুব ভালো লাগছে। বিভিন্ন ভ্যারাইটিস সাইজ, ভ্যারাইটিস প্রোডাক্ট রাখার চেষ্টা করি যাতে আমাদের কাস্টমাররা স্বাচ্ছন্দ্যে সেগুলো নিতে পারে। মানে এক এক সময় এক রকম অফার দেওয়া থাকে। যখন 500 টাকা মানে বিকাশ করলে দেখা যায় যখন 10 টাকা বা 20 টাকা ক্যাশব্যাক দেওয়া হয়, এই টাইপের আর কি। এদিকে ঈদ সামনে রেখে নানান ধরনের মিষ্টির পসরা সাজিয়েছে অভিজাত দোকানগুলো। রাজধানীর পান্থপথের খাজানায় দেখা গেছে মুখরোচক বিভিন্ন মিষ্টির সমাহার। এক মাংস খাওয়ার পরে মানুষের ডেজার্ট হিসেবে তো মিষ্টিটাই পছন্দ করবে। ভাবলাম যে হচ্ছে নেমে মিহিদানা রাবড়িটা নিয়ে যাই, যেহেতু বাসায় সবাই পছন্দ করে। সিগনেচার প্রোডাক্ট আছে মুচুচুকা লাড্ডু, এটা আমাদের লাড্ডুর জন্য খাজানা বিখ্যাত। মা লাড্ডু আছে। এছাড়া আমাদের টপসিং প্রোডাক্ট হচ্ছে মিহিদানা রাবড়ি। এছাড়া আমাদের বিকাশে আপনার কিছু ডিসকাউন্ট থাকে, বিকাশে আপনার 10% ক্যাশব্যাক। এছাড়া আমাদের বিভিন্ন কার্ডে ডিসকাউন্ট থাকে। রুচি ও স্বাদে ভিন্নতা এবং নানান ধরনের অফার পেয়ে খুশি ক্রেতারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাতে চলছে বেচাকেনা, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। স্থায়ী ও অস্থায়ী এসব হাটে দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে ছোট বড় সব আকৃতির ছাগলই বিক্রি হচ্ছে। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবার 20টি কোরবানির পশুর হাট বসেছে। স্থায়ী ও অস্থায়ী এসব হাটের মধ্যে 11টি হাট বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং উত্তর সিটিতে বসেছে 9টি। এসব হাট থেকে পছন্দ মতো কোরবানির পশু কিনতে পারবেন রাজধানীবাসী।
রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসলেও বেচা কেনা এখনও জমেনি বলছেন বিক্রেতারা। তবে আজ থেকে বিক্রি বাড়ার আশা তাদের। কোরবানির পশুর হাট নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে রাজধানীর গাবতলী পশুর হাটে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, মাঝে তো আর দুদিন বাকি, এরপরেই ঈদ। কোরবানির হাটের বেচা কেনা কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন দাম নিয়ে? না দেখুন, আজকে ছুটির দিন, যেটি আসলে ধারণা করা হয়েছিল যে গতকালকে থেকে আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে এবং গতকালকে আসলে বিক্রেতারা বা হাটের ইজারাদার যারা আছেন তারা আশা করছিলেন যে আজকে সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং বেলা যত বাড়বে তত আসলে ক্রেতাদের উপস্থিতি বাড়বে। কিন্তু একেবারেই ভিন্ন চিত্র আসলে রাজধানীর হাটগুলোতে দেখা যাচ্ছে, কারণ সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। শনিবার এবং রোববার এই দুই দিন আসলে হাতে আছে। তবে হাটে এর মধ্যে যারা আসছেন, দু একজন ক্রেতা যারা আসছেন, তারা তাদের পছন্দসই গরুটি আসলে কেউ কেউ কিনেও নিচ্ছেন। আবার অনেকে দাবি করছেন যে তারা পছন্দসই গরু আসলে যে দামের বা যে বাজেট তাদের রয়েছে সেই দামের মধ্যে আসলে তারা পাচ্ছেন না। বিক্রেতা যারা আছে, যেহেতু আসলে এখনো আজকের দিন বাদেও আরো 2 দিন সময় আছে হাতে, বিক্রেতারা দাম ছাড়ছেন না, এমন দাবিটি আসলে ক্রেতাদের অনেকেই আসলে করছেন, যে কারণে তারা কোরবানির পশুটি কিনতে পাচ্ছেন না, সেই দাবি আসলে তাদের রয়েছে। অন্যদিকে বিক্রেতাদের মধ্যেও আমরা এক ধরনের হতাশা দেখেছি। তার কারণ হচ্ছে বিক্রেতারা বলছেন যে একেবারেই ক্রেতা শূন্য হাট রয়েছে। কারণ আমি এই মুহূর্তে গাবতলী হাটে আছি। গাবতলী হাটে সাধারণত এই সময়টিতে, অর্থাৎ ঈদের এই 2 দিন বাকি আছে, এই সময়টিতে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি থাকে এবং ক্রেতাদের উপস্থিতিতে একদম হাঁকডাকে মুখর থাকে, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর থাকে হাটটি। কিন্তু সেই পরিস্থিতি আসলে এবার দেখা যাচ্ছে না। তবে এরপরেও বিক্রেতারা ধারণা করছেন যে আজকে জুম্মার নামাজের পরে বিকেলের দিকে ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং আগামীকাল এবং রোববার 2 দিন ক্রেতাদের উপস্থিতি বেশি থাকবে এবং বিক্রেতারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন কোরবানির পশু নিয়ে, তারা কোরবানির পশুগুলো আসলে বিক্রি করতে পারবেন। আপনাকে একটু বলে রাখি যে হাটে বরাবরের মতোই ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুর চাহিদাই অনেক বেশি এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু আসলে সেই দিকেই বেশি ঝুঁকছেন। এই কারণে বড় গরু যারা নিয়ে এসেছেন, অর্থাৎ কেউ কোনো বিক্রেতা বলছেন যে তিনি 15 লাখ টাকার গরু নিয়ে এসেছেন, 20 লাখ টাকার গরু নিয়ে এসেছেন, 10 লাখ টাকার গরু নিয়ে এসেছেন, সেই গরুগুলোর বিক্রি কিন্তু আসলে একেবারে নেই বললেই চলে। অর্থাৎ বড় গরুর যে ক্রেতা, সেই বড় গরুর ক্রেতার এক ধরনের সংকট কিন্তু আসলে বাজারে তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বাজার ঘুরে আসলে যেটি আসলে দেখতে পাচ্ছি, বিভিন্ন হাট ঘুরেই ক্রেতাদের উপস্থিতি আসলে একেবারেই কম। এখন ক্রেতা উপস্থিতি না বাড়লে বেচা বিক্রি কিন্তু আসলে জমজমার যে কোরবানির পশুর হাট সেটি আসলে হবে না। তবে আশা করা হচ্ছে যে আজকে বিকেল থেকে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়বে। এর পাশাপাশি আপনাকে বলে রাখি যে হাটে ক্রেতা বিক্রেতাদের আর্থিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা যেমন তৎপর রয়েছেন, অন্যদিকে আর্থিক নিরাপত্তার জন্য ডিজিটাল লেনদেনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি আসলে করা হয়েছে। অর্থাৎ হাটে ব্যাংকের ব্যবস্থা আছে, ব্যাংকের মাধ্যমে সরাসরি বিক্রেতা যারা আছেন তাদের কোরবানির পশুটি বিক্রি করে সরাসরি কিন্তু তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তো অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে হাট এখনো জমে ওঠেনি, বিক্রেতারা অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য। তো আমার কাছে গাবতলী হাট থেকে আদিলুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি বগুড়ায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা রাজধানীর পশুর হাটের খবর শুনছিলাম, বগুড়াতে পশুর হাটের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা? জি, বগুড়ায় কিন্তু গতকালকে থেকেই আপনার কোরবানি পশুর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আমি এখন বর্তমানে রয়েছি বগুড়ার যে বনানী হাট, সেই বনানী হাটে রয়েছে এবং বনানী হাটে প্রায় 12টা থেকেই কিন্তু যে কোরবানির পশু, গরু, ছাগল এবং ভেড়া সহ অন্যান্য যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আনা শুরু করেছেন ব্যাপারী এবং খামারিরা। আপনি একটু যদি আপনাকে বলি যে এই হাটে কিন্তু সবচেয়ে বেশি যে গরুটি আমি লক্ষ্য করেছি সেটি হলো দেশি জাতের যে মাঝারি এবং
ছোট সাইজের গরু আছে সেগুলো কিন্তু বেশি উঠানো হয়েছে এবং ব্যবসায়ীরাও যেটি বলছেন যে আসলে এই ধরনের গরুগুলোই তারা বেশি বিক্রি করতে পারছেন এবং এখানে ক্রেতারা যারা রয়েছেন সেই ক্রেতারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং জুমার নামাজ পরে বিকালবেলা কিন্তু তারা হাটে আসবেন এবং গরু ছাগল কিন্তু বেশি বেশি হাটে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি এখানকার ইজারাদার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন। তো এখনো পর্যন্ত কেনাকাটা বেশ জমে উঠলেও ক্রেতাদের যেটি অভিযোগ রয়েছে যে গরু এবং যে ছাগলগুলো রয়েছে কোরবানি পশু সেই দাম কিন্তু অতিরিক্ত বেশি চাচ্ছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে গোখাদ্যের দাম সহ অন্যান্য লালন পালনে যে খরচগুলো হয়েছে সেই খরচগুলো কিন্তু তারা ঠিক এখনো উঠাতে পারছেন না। তো এই অবস্থায় আসলে খাস ক্রেতা কিংবা বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু তেমন একটা সারা হাটে আমি দেখতে পাচ্ছি না। তবে কাল এবং পরশু যেহেতু সময় রয়েছে এই দামটিও হয়তো বা নিয়ন্ত্রণে চলে আসবে ক্রেতারা যেটি মনে করছেন এবং বিক্রেতারাও মনে করছেন তাদের বিক্রি বাট্টা যেটি রয়েছে সেটিও বাড়বে। তো আপনি একটি বিষয় জেনে রেখে যে আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু এখানে সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন, একই সাথে এখানকার যারা হাট ইজারাদার রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী নিয়োজিত করেছেন এবং যাতে হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্যও কিন্তু ব্যবস্থা রেখেছেন। এখানে জাল টাকা শনাক্তকরণের বুথ রয়েছে, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ব্যবস্থাও কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু সমন্বিত প্রচেষ্টায় কিন্তু রয়েছেন এবং বগুড়া জেলায় যে অর্ধ শতাধিক হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু আপনার যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পক্ষ থেকে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সে তৎক্ষণাৎ চিকিৎসা কিংবা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সেই মানুষের চিকিৎসার জন্যও কিন্তু সুব্যবস্থা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই এখনো পর্যন্ত বগুড়ার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোর মধ্যে এখনো পর্যন্ত বেশ গরু এবং ছাগলের যে আমদানি সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং আপনাকে একটি পরিসংখ্যান জানিয়ে রেখে যে বগুড়ায় কিন্তু 7,34,000 কোরবানির পশু কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু 4 লাখের বেশি রয়েছে ছাগল এবং 2 লাখের বেশি রয়েছে গরু। তো এই অবস্থায় আসলে বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই কিন্তু চেষ্টা করছেন যে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে তারা চেষ্টা করবেন যে তাদের কাঙ্ক্ষিত যে পশু রয়েছে সেটি কিন্তু তারা ক্রয় করে কোরবানি করতে পারবেন, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। রাজধানী এবং বগুড়া থেকে কোরবানির পশুর হাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বড় অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে ভুয়া বিল ভাউচার দিয়ে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের কথাও উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তবে সেই রিপোর্ট হাতে পাওয়ার 1 মাস পরও জড়িত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ইউজিসি। নানা সময়ে ফাঁস হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সালামের 9টি অডিও। তাতে ছিল নিয়োগ প্রশ্ন ফাঁস ও অর্থ লেনদেনের মতো স্পর্শকাতর বিষয়। এর প্রতিবাদে শিক্ষার্থী আন্দোলনের জেরে তদন্তে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রতিবেদনে তারা বলছেন সেই কথোপকথন উপাচার্যের ব্যক্তিগত হলেও দায় এড়ানোর সুযোগ নেই। এছাড়া সিন্ডিকেটের অনুমোদন ছাড়া শিক্ষক কর্মকর্তাদের পদোন্নতির প্রমাণও পেয়েছেন তারা। এগুলো তদন্ত করে যদি প্রকৃত অর্থে সত্য হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেই হোক। একজন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যখন এ সমস্ত আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন আসবে এবং তার স্বচ্ছতার জন্য আমি মনে করি একটা সঠিক তদন্তের মধ্যে দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিশ্ববিদ্যালয়ে 537 কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় হচ্ছে 9টি 10তলা ভবন। এখানেও অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি। সেই সঙ্গে আছে ভুয়া বিলে 6 কোটি 25 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। এ বিষয়ে প্রাথমিক প্রমাণ মেলায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে ইউজিসি। তবে উপাচার্য বলছেন সবকিছু হয়েছে নিয়ম মেনে। কর্মচারী নিয়োগের আমি শুধু এটি বলতে পারি, এক চুলো ব্যত্যয় ঘটেনি, আইন নিয়ম নীতিমালার বাইরে এক চুলো যায়। এদিকে যেসব অনিয়মের প্রমাণ পাওয়া গেছে তাতে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জবাবে ইউজিসি বলছে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেটা ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা বিশাল একটা ছিল যে ওখানে যে ডিপিপিতে যে পাশ করা ছিল যে ওখানে কত ফিট নিচে যেতে হবে, পাইলিং কতটা হবে, সেখানে তার একটা ইলিগেলিটিস পেয়েছে। এছাড়া উপাচার্য তার ব্যক্তিগত কাজে বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ খরচ করছেন বলেও প্রমাণ পাওয়া গেছে ইউজিসির তদন্তে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ঈদের আগে বাজারে বেড়েছে মশলার দাম। এক সপ্তাহে এলাচ, জিরা, আদার দাম বেড়েছে 10 ভাগ। রাজধানী সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, তবে খুলনা বিভাগ সহ রাজশাহী ও পাবনা জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। এলাচের কেজি 3 থেকে 3,500, দারুচিনি 600 আর লবঙ্গের কেজি 1,500 টাকা। একই অবস্থা আলু বোখরা, কিশমিশ থেকে শুরু করে জয়ত্রী গোলমরিচেরও। এছাড়া আদা, রসুন, পেঁয়াজের বাজারও চড়া। কোরবানির ঈদ সোমবার, সে কারণেই বাজারের তালিকার প্রথম সারিতেই আছে মশলা। আর সে চাহিদার কথা মাথায় রেখেই পসরা সাজিয়েছেন দোকানিরা। মানভেদে এলাচের কেজি 3 থেকে 3,500, দারুচিনি 600 আর লবঙ্গের কেজি 1,500 টাকা। আর জিরার কেজি দাঁড়িয়েছে 700-তে। টিসিবির হিসাবে মাত্র 7 দিনে এসব মশলার দাম বেড়েছে প্রায় 10% পর্যন্ত। সব মশলারই দাম বেশি, দাম তো বাড়তেছে আর 1 মাস আগের থেকেই। যে এলাচি 2200-2300 টাকা, এখন 4000। ভালো মানেটা 4000, নর্মালটা 3500। যে লবঙ্গ ছিল 1300, এখন 1500। যেরকম সব সময় থাকার দরকার ওই রকমেরই থাকার দরকার, কিন্তু তা তো হয় না। পাবলিকে তো 1 টাকাটা 2 টাকা নেয় ঈদ উপলক্ষে, এখন তো তাদের সাথে তো আর আমাদের কোনো জোর নাই। এছাড়া আলু বোখরা 550, কিশমিশ বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে, জয়ত্রী 3200 আর গোলমরিচের কেজি 1200 টাকা। জয়ফল প্রতিটি 10 টাকা আর শুকনা মরিচের কেজি 400 থেকে 600 টাকা পর্যন্ত। সরবরাহের সংকট না থাকলেও ব্যবসায়ীরা বাড়তি মুনাফার জন্য দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। মন্ত্রণালয় থেকে যদি এটা নিয়ন্ত্রণের একটা হাত বাড়াইতো তাইলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। চড়া আদা রসুনের দামও মানভেদে রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা পর্যন্ত। 260 টাকা নিচে মিলছে না আদা। পেঁয়াজ 85 আর 1 কেজি আলুর জন্য গুনতে হচ্ছে কমপক্ষে 60 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন রাজধানী সহ কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। খুলনা, রাজশাহী ও বরিশালে চলমান মৃদু তাপপ্রবাহ ঈদের দিনও অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এসব এলাকায় বাড়বে অস্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুরে ভারী বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ সহ রাজশাহী ও পাবনা জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শনিবার সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় 37 ডিগ্রি সেলসিয়াস। এবার বর্ষা আসার আগেই আকাশে বেড়েছে মেঘের আনাগোনা। বৃহস্পতিবারও রাজধানীতে হয়েছে বৃষ্টি। এতে কোরবানির পশুর হাট থেকে শুরু করে বাড়ে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি। আগামী 24 ঘন্টাও ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জে হতে পারে বৃষ্টি। আর ভারী বর্ষণের মুখে পড়তে পারে সিলেট, ময়মনসিংহ ও রংপুর। বৃষ্টির আভাস আছে বন্দরনগরী চট্টগ্রামেও। 72 আওয়ার্স বা 72 ঘন্টার একটা ওয়ার্নিং দিয়েছি, সতর্কবার্তা। সেটা ময়মনসিংহ এবং সিলেট, রংপুরটা হয়তো বা যোগ হতে পারে পরবর্তীতে। তো ওই 3টা জায়গা, 3টা ডিভিশনে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ওই 3টার পরবর্তী যদি আমি র্যাঙ্কিং করি তো চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টির পরিমাণটা বেশি। তবে বৃষ্টির সম্ভাবনা কম খুলনা, রাজশাহী ও বরিশালে। এসব জেলায় মৃদু তাপপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও অনুভূত হবে বেশি। এখন বাতাস নাই কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তখন অস্বস্তি আরও বেশি হবে। জলীয় বাষ্প বেশি থাকলে যদি বাতাসটা থাকে তাও কিছুটা স্বস্তি দেয়। আর বর্ষাকালে অস্বস্তিটা একটু বেশি থাকে, কারণ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশিরভাগ সময় 70% বা তার বেশি থাকে। আর যদি মেঘলা না থাকে, যদি আমাদের সূর্যের আলো দেখা পায়, তাহলে আবার হিটওয়েভ চলে আসতে পারে। খুলনা, রাজশাহীতে হিটওয়েভটা সম্ভাবনাটা বেশি। এছাড়া সারা দেশে আগামী 24 ঘন্টা আকাশ থাকবে মেঘলা। এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ মারা গেছেন। ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 70 বছর।
বাদ-জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে জানাজার পর তাকে দাফন করা হবে। স্বজনরা জানান 2 মাস ধরে আব্দুর রশিদ সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি হলে আবারও তাকে সিএমএইচে ভর্তি করা হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বিভিন্ন টকশোতে পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন কলাম। এছাড়া বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।